আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের ৮ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একেরাই যে পদ্ধতিতে কোনো মাধ্যমের কণা স্থানচ্যুত হয়ে তাপের সঞ্চালন ঘটায় তাকে বলা হয় পরিচলন। ২-এ আছে কিউপ্রিক অক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া কপার এবং জল উৎপন্ন হলো বিক্রিয়া যার হলো কিউপ্রিক অক্সাইড। ৩-এ একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ৪-এ ইঁদুরের থেকে মানুষের দেহে সংক্রামিত হয় প্লেগ। ৫ অজৈব সার মাটিতে যে ৩টি মৌলের ঘাটতি পূরণ করে সেগুলো ফসফরাস, পটাশিয়াম, নাইট্রোজেন আর পটাশিয়াম NPK। ২ আছে শূন্যস্থান পূরণ। আয় বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ Q সমান mst। এখানে M এবং T দ্বারা বোঝানো হয়েছে ভর ও তাপমাত্রার পার্থক্য। M হলো ভর আর T হচ্ছে তাপমাত্রার পার্থক্য। ২-এ হাইড্রোজেন পারঅক্সাইড থেকে অক্সিজেন তৈরির ক্ষেত্রে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়। ৩ ব্যাটারির পজিটিভ প্রান্তযুক্ত তড়িৎদ্বার হলো অ্যানড আর নেগেটিভ প্রান্তযুক্ত তড়িৎদ্বারকে ক্যাথড বলা হয়। ৪ যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ৫ মৌমাছিরা ফুল থেকে মকরন্দ সংগ্রহ করে, সেটি মৌচাকের মধু প্রকোষ্ঠে উগড়ে দিলে তা থেকে মধু তৈরি হয়। ৩-এর আইতে বলেছে ভারতবর্ষে চায়ের চাষ কোথায় হয়? দার্জিলিংয়ে। ২-এ আছে গ্যালভানাইজড লোহা কাকে বলে? এটা তোমাদের বইয়ের ১১৭ পাতায় রয়েছে। জল আর বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় লোহায় মরচে পড়ে, তাই তার উপর অপেক্ষাকৃত কম ক্ষয় হয় এমন একটা ধাতু যেমন জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, একে বলা হয় জিঙ্ক প্রলিপ্ত বা গ্যালভানাইজড লোহা। ৩-এ আছে একটি তাপমোচী বিক্রিয়ার উদাহরণ দাও। এটা তোমাদের বইয়ের ৯৮ পৃষ্ঠায় রয়েছে। তাপমোচী বিক্রিয়া হচ্ছে যেসব বিক্রিয়া তাপ উৎপন্ন হয়, যেমন কার্বনের অক্সিজেনের সাথে বিক্রিয়াতে কার্বন ডাই অক্সাইড তাপ উৎপন্ন হয়, বা পোড়া চুন ক্যালসিয়াম অক্সাইডের সাথে জলের বিক্রিয়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও তাপ, বা মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড, জল এবং তাপ উৎপন্ন হয়। ৪-এ আছে সার্সের পুরো কথা কি? এটা তোমাদের বইয়ের ১৭১ পাতায় রয়েছে। এই যে সার্স হচ্ছে ভাইরাস ঘটিত সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। তাহলে সার্স হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। ৫-এ বলেছে বাষ্পায়ন কাকে বলে? এটা তোমাদের বইয়ের ৩৬ পাতায় রয়েছে। যে কোনো উষ্ণতায় কোনো তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে রূপান্তরিত হবার ঘটনাকেই বলা হয় বাষ্পায়ন। ৪-এর আইতে বলেছে মেঘ এবং কুয়াশার মধ্যে পার্থক্য কি? তো লিখবে যে বিভিন্ন জলাশয় থেকে জল বাষ্পীভূত হয়ে ওপরে উঠে ঠান্ডা হয়ে যায় এবং বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প বাতাসে ভাসমান ধূলিকণাকে কেন্দ্র করে ঘনীভূত আর জলকণা রূপে ভেসে বেড়ায়, একে মেঘ বলা হয়। আর কুয়াশা হচ্ছে রাতে বাতাস স্থির থাকলে ভূপৃষ্ঠের কাছাকাছি অনেক জায়গায় বায়ু ধীরে ধীরে শীতল হয়ে জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়ে পড়ে, আর ওই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বাতাসে ভাসমান ধূলিকণার উপর জলকণার রূপে জমে ভাসতে থাকে, একে কুয়াশা বলে। ২ দিয়েছে বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে ওই জল জমে বরফ হয় না কেন? এটা তোমাদের বইয়ের ৩৫ পাতায় রয়েছে। এই যে বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে ওই জল জমে বরফ হয় না কেন? আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফে পরিণত করতে হলে জল থেকে 80 ক্যালোরি তাপ নিষ্কাশন করা প্রয়োজন। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল থেকে তাপ শোষণ করতে পারবে সেই বস্তু যার উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসের কম। বরফের টুকরোর মধ্যে গর্ত করে যে জল রাখা হলো তার উষ্ণতা প্রথমে ঘরের উষ্ণতার সমান ছিল, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস বেশি। কিছুটা বরফ জল থেকে তাপ নিয়ে গলে যাবে, কিন্তু বরফের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। জল থেকে তাপ চলে যেতে যেতে একসময় জলের উষ্ণতা হবে 0 ডিগ্রি সেলসিয়াস, তখন জল ও বরফ দুয়ের উষ্ণতায় 0 ডিগ্রি সেলসিয়াস হবে। জল যেহেতু তাপ বর্জন করতে পারবে না, তাই তা কঠিনও হবে না। 3-এ দিয়েছে অনুঘটকের একটি বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের বইয়ের 95 পৃষ্ঠায় রয়েছে।
এই যে অনুঘটকের বৈশিষ্ট্য একটি বলেছে, তো লিখবে অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে আবার তাকে ফিরে পাওয়া যায়। ওর সাথে আছে একটি জৈব অনুঘটকের নাম আলুর ক্যাটালেজ এনজাইম। জৈব অনুঘটকের আরেকটা নাম হচ্ছে উৎসেচক বা এনজাইম। 4 বলেছে ভালো বজ্র নিরোধকের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত, এটা রায়মার্টিনের 324 পাতায় রয়েছে। ভালো বজ্র নিরোধকের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত। 1 হচ্ছে তড়িৎমোক্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় সেই তাপ যেন তামার পাত বা দণ্ড গলে না যায়। 2 দণ্ডটি অবিচ্ছিন্ন হওয়া প্রয়োজন, অর্থাৎ তার কোনো অংশে যেন কোনো ছেদ বা কাটা না থাকে। 3 ধাতব দণ্ডের নিচের প্রান্ত মাটির যথেষ্ট গভীরে পুঁতে রাখা দরকার। 4 মাটির যে অংশে দণ্ডটি পোতা থাকে অর্থাৎ ধাতব পাত সংলগ্ন স্থানটি যেন যথেষ্ট আর্দ্র থাকে এবং সম্ভব হলে খাদ্য লবণ ইত্যাদি সুপরিবাহী পদার্থ দিয়ে পূর্ণ রাখা প্রয়োজন, যাতে ভূসংলগ্নকরণ বা আর্থিং ভালো হয়। 5 তামার পাত বা দণ্ডটি যথেষ্ট পুরু হওয়া চাই যাতে রোধ কম হয় এবং তড়িৎ সহজে প্রবাহিত হতে পারে। 5 বলেছে তড়িৎ বিশ্লেষণের 2টি ব্যবহার লেখো, এটা তোমাদের বইয়ে 115 পাতায় রয়েছে। তড়িৎ বিশ্লেষণের বলেছে 2টি ব্যবহার, তো একটা হচ্ছে ধাতু নিষ্কাশন করতে। তড়িৎ বিশ্লেষণ করে কিছু কিছু ধাতু যৌগ থেকে ধাতুকে আলাদা করা হয়। এই রকম 3টে ধাতু হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। এদের ক্লোরাইড লবণগুলোকে গলিত অবস্থায় রেখে তড়িৎ বিশ্লেষণ করে ধাতুকে পাওয়া যায়। জলীয় দ্রবণ ব্যবহার করে এই পদ্ধতিতে সোডিয়াম, পটাশিয়াম বা ক্যালসিয়াম ধাতু তৈরি করা যায় না, তাই গলিত ক্লোরাইড লবণ নেওয়া হয়। 2 ধাতু পরিশোধন। তামা বা কপার আমাদের অতি প্রয়োজনীয় ধাতু। প্রায় সমস্ত বৈদ্যুতিক যন্ত্রে তামার তার লাগে। তামার যৌগ থেকে প্রথমে যে তামা নিষ্কাশিত হয় তা অশুদ্ধ। অশুদ্ধিগুলিকে দূর না করলে তড়িৎ পরিবাহিতা কম হবে, তাই অশুদ্ধিগুলি দূর করা দরকার। অশুদ্ধ কপারকে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে শুদ্ধ করা হয়। 6 দিয়েছে অজৈব সারের তুলনায় জৈব সার ব্যবহার বৃদ্ধি করার চেষ্টা হচ্ছে কেন, এটা 207 পাতায় আছে। এই যে জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো। 1 হচ্ছে জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। 2 হচ্ছে জৈব সার ব্যবহার করলে মাটির রন্ধ্রযুক্ত হয়, ফলে মাটির মধ্যে দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয়। 3 মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে জৈব সার। 4 জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে। 7 দিয়েছে পোলট্রি পাখি কেন চাষ করা হয়, তার 2টি কারণ লেখো, এটা 225 পাতায় রয়েছে। পোলট্রি পাখি বলতে বোঝায় হাঁস, মুরগি, এই সমস্ত পাখিগুলোকে পোলট্রি পাখি বলে। এদের চাষ করা হচ্ছে এইখান থেকেই লিখবে যে এইসব পাখিদের পালন করা হয় আর্থিক লাভের জন্য, কারণ এদের ডিম আর মাংসের যথেষ্ট চাহিদা রয়েছে, আর আর্থিক গুরুত্ব থাকার জন্যই পোলট্রি পাখিদের চাষ করা হয়। তো এই ছিল আজকের আমাদের 8ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।